সকল দর্শক বন্ধুকে আরো একবার শুভেচ্ছা ডিএমএস টিচিং এর পক্ষ হতে। তো বন্ধুরা, আজকে আমরা প্রিন্সিপালস অফ ফিনান্সের লিভারেজ অধ্যায়ের ক্লাস নং 2 করব। তো যারা আমাদের এই লিভারেজ অধ্যায়ের ক্লাস নং 1 দেখোনি তারা অবশ্যই ক্লাস নং 1 দেখে নিবা, কারণ ক্লাস নং 1 এ আমি এই অধ্যায়ের যাবতীয় বেসিক বিষয়গুলি এবং লিভারেজ কি, কিভাবে তৈরি করতে হয়, অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ এবং ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ, আমি কিন্তু এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম উদাহরণ সহকারে ক্লাস নং 1 এ। যারা দেখোনি তারা অবশ্যই আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন থেকে লিংক সংগ্রহ করে ক্লাস নং 2 দেখে আসতে পারো, অথবা আমাদের ডিএমএস টিচিং চ্যানেলে গিয়ে দেখবা প্লেলিস্টে প্রিন্সিপালস অফ ফিনান্স নামে একটি ফাইল করা আছে। তোমরা সেই ফাইলে গিয়ে লিভারেজ অধ্যায় ক্লাস নং 1 ছাড়াও অন্যান্য অধ্যায়ও দেখে আসতে পারো। তো বন্ধুরা, আমরা আজকে করব ক্লাস নং 2। এখানে আমরা একটি বোর্ড কোশ্চেনের সমাধান করব। এটি হচ্ছে মূলত অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 2012 সালের বোর্ড কোশ্চেনের সমাধান। তো এটি হচ্ছে মূলত 2012 সালের 12 নং প্রশ্ন। তো বন্ধুরা, এইখানে প্রশ্নপত্রে বলা আছে যে ফার্ম এ হ্যাজ সেলস অফ টাকা 2 লাখ এট এ টাকা 4 পার ইউনিট, অর্থাৎ একটি ফার্ম যার নাম হচ্ছে এ, তো তারা বিক্রয় করেছে 2 লক্ষ ইউনিট পণ্য, এবং যেখানে এক ইউনিট পণ্যের দাম হচ্ছে 4 টাকা, অর্থাৎ তারাই 2 লক্ষ ইউনিট পণ্য বিক্রয় করেছে এবং এক ইউনিট পণ্য বিক্রয় করেছে 4 টাকা দরে। তাহলে দেখো বন্ধুরা, যদি 2 লক্ষ ইউনিট পণ্য মোট বিক্রয় করে, যেখানে এক ইউনিট পণ্যের দাম হচ্ছে 4 টাকা, তাহলে তারা মোট কত টাকার পণ্য বিক্রয় করেছে? সেটি হচ্ছে 4 গুণ 2 লক্ষ, অর্থাৎ 8 লক্ষ টাকা। এবারে বলা আছে ভেরিয়েবল অপারেটিং কস্ট অফ টাকা 3.50 পার ইউনিট, অর্থাৎ এই পণ্য উৎপাদন করতে তাদের পরিবর্তনশীল ব্যয় হয়েছে প্রতি ইউনিটের জন্য 3 টাকা 50 পয়সা। অ্যান্ড ফিক্সড অপারেটিং কস্ট অফ টাকা 12,000, এবং তাদের স্থায়ী ব্যয় হয়েছে 12,000 টাকা। অ্যান্ড ইন্টারেস্ট ইজ টাকা 20,000 পার ইয়ার, এবং তারা সুদ দিয়েছে 20,000 টাকা। দেখো বন্ধুরা, এই হচ্ছে ফার্ম এর যাবতীয় তথ্যগুলি। এবারে দেওয়া আছে ফার্ম বি। ফার্ম বি হ্যাজ সেলস অফ 2 লাখ ইউনিটস এট টাকা 5 পার ইউনিট। দেখো বন্ধুরা, ফার্ম বিও কিন্তু ওই 2 লক্ষ ইউনিট পণ্যই উৎপাদন করেছে, এবং দেখো বন্ধুরা, ফার্ম বিও কিন্তু 2 লক্ষ ইউনিটস পণ্য বিক্রয় করেছে, এবং তারা ওই 2 লক্ষ পণ্য ইউনিটস এর প্রতি ইউনিট পণ্য বিক্রয় করেছে 5 টাকা দরে। তাহলে তারা মোট বিক্রয় করেছে 2 লক্ষ গুণ 5, অর্থাৎ 10 লক্ষ টাকার পণ্য। এবারে দেওয়া আছে ভেরিয়েবল অপারেটিং কস্ট অফ টাকা 2 পার ইউনিট, অর্থাৎ তাদের এই পণ্যগুলি উৎপাদন করতে গিয়ে পরিবর্তনশীল ব্যয় হয়েছে এক ইউনিট পণ্যের জন্য 2 টাকা। এবারে লেখা আছে ফিক্সড অপারেটিং কস্ট অফ টাকা 90,000, অর্থাৎ তাদের স্থায়ী ব্যয় ছিল 90,000 টাকা। অ্যান্ড টাকা 30,000 ইজ ইন্টারেস্ট পার ইয়ার, এবং তারা সুদের জন্য প্রদান করেছে 30,000 টাকা। এবার দেখো বন্ধুরা, লেখা আছে অ্যাজিউম দ্য বোথ ফার্ম আর ইন 40% ট্যাক্স রেট, অর্থাৎ দেখো বন্ধুরা, এই দুইটি ফার্মকেই কর দিতে হবে 40% হারে সরকারকে। এবার দেখো বন্ধুরা, এবারে দেওয়া আছে রিকোয়ারমেন্ট, যেখানে প্রথমে বলা আছে কম্পিউট ডিওএল, ডিএফএল অ্যান্ড ডিটিএল ফর দ্য ফার্ম এ অ্যান্ড বি, অর্থাৎ আমাকে এখানে ডিওএল দ্যাট মিনস ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিএফএল দ্যাট মিনস ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ অ্যান্ড ডিটিএল অর্থাৎ ডিগ্রি অফ টোটাল লিভারেজ বা ডিসিএল ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ বের করতে হবে দুটো ফার্মের জন্যই। এরপরে দেওয়া আছে রিকোয়ারমেন্ট 2, যেখানে বলা আছে কম্পেয়ার দ্য রিলেটিভ রিস্ক অফ দ্য টু ফার্মস, অর্থাৎ আমাকে এখানে কম্পেয়ার করতে হবে এই দুইটি ফার্মের মধ্যে কোন ফার্মটির বেশি ঝুঁকি রয়েছে। তো দেখো বন্ধুরা, আমি এখন দুইটি ফার্মের বের করব ইনকাম স্টেটমেন্ট, এবং সেখান থেকে আমি বের করব আয়, এবং আয় বের করার পরে আমি দেখব লিভারেজ, কারণ আমি কিন্তু এই বিষয়ে উদাহরণ সহ দেখিয়েছিলাম ক্লাস নং 1 এ। তো দেখো বন্ধুরা, আমি প্রথমে লিখলাম ফার্ম এ অ্যান্ড বি অ্যান্ড পার্টিকুলার্স। তো এইখানে আমার বিক্রয় করেছে 2 লক্ষ ইউনিটস পণ্য, আমি লিখলাম 2 লক্ষ ইউনিটস। এবং দেখো বন্ধুরা,
ফার্ম বিও কিন্তু ওই একই ইউনিটস পণ্য বিক্রয় করেছে। আমি লিখলাম 2 লক্ষ ইউনিটস। এবার দেখো বন্ধুরা, আমি লিখলাম প্রথমে সেলস, আমি দেখব যে বিক্রয় কত টাকা। সেলস লিখলাম। দেখো বন্ধুরা, এইখানে আমার ফার্ম এর জন্য বিক্রয় হচ্ছে প্রতি ইউনিট 4 টাকা দরে। আমি লিখলাম টাকা 4। তাহলে দেখো বন্ধুরা, যদি 1 ইউনিটস পণ্য বিক্রয় করা হয় 4 টাকায়, তবে আমার 2 লক্ষ ইউনিটস পণ্য কত টাকায় বিক্রি হবে, সেটা হচ্ছে 2 লক্ষ গুণ 4, চলে আসে 8 লক্ষ টাকা। আমি লিখলাম ফার্ম এর বিক্রয় হচ্ছে মোট 8 লক্ষ টাকা। আর দেখো বন্ধুরা, ফার্ম বি এর জন্য আমার রেট ছিল 5 টাকা, অর্থাৎ যদি 1 ইউনিটস পণ্য বিক্রয় করা হয় 5 টাকা দরে, তবে আমার 2 লক্ষ ইউনিটস পণ্য বিক্রয় হবে কত টাকায়? 2 লক্ষ গুণ 5, চলে আসে 10 লক্ষ টাকা। এবার দেখো বন্ধুরা, আমি এখান থেকে বাদ দিব যাবতীয় অপারেটিং খরচগুলি। সেটি হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে ভেরিয়েবল কস্ট আর একটি হচ্ছে ফিক্সড এক্সপেন্স। তো আমি লিখলাম প্রথমেই মাইনাস বা লেস ভেরিয়েবল কস্ট মা ভিসি। দেখো বন্ধুরা, ফার্ম এর জন্য আমার ভেরিয়েবল কস্ট ছিল 3 টাকা 50 পয়সা। আমি লিখলাম টাকা 3.50, অর্থাৎ 1 ইউনিট পণ্য উৎপাদন করতে ব্যয় হবে 3 টাকা 50 পয়সা। তাহলে আমার 2 লক্ষ ইউনিটস পণ্য বিক্রয় করতে কত টাকা খরচ হয়? 2 লক্ষ গুণ 3.50, চলে আসে 7 লক্ষ টাকা। আর দেখো বন্ধুরা, আমার ফার্ম বি এর জন্য আমার ছিল ভেরিয়েবল কস্ট, সেটি হচ্ছে 2 টাকা পার ইউনিট। অর্থাৎ দেখো বন্ধুরা, ফার্ম বিতে আমার 1 ইউনিট পণ্য উৎপাদন করতে ব্যয় হবে ভেরিয়েবল কস্ট 2 টাকা, তবে আমার 2 লক্ষ ইউনিটস পণ্য উৎপাদন করতে ব্যয় হবে 2 লক্ষ গুণ 2, চলে আসে 4 লক্ষ টাকা। তো বন্ধুরা, আমি এখন যখনই বাদ দিব সেলস থেকে ভেরিয়েবল কস্ট, আমি তখনই পেয়ে যাব কন্ট্রিবিউশন। আমি লিখলাম কন্ট্রিবিউশন। দেখো বন্ধুরা, এটি কিন্তু প্রায় একটি ইনকাম স্টেটমেন্টের মতো অঙ্ক। তো এবার দেখো বন্ধুরা, আমি বিয়োগ করে দিলাম 8 লক্ষ মাইনাস 7 লক্ষ, চলে আসে 1 লক্ষ টাকা। এটি হচ্ছে আমার ফার্ম এর জন্য কন্ট্রিবিউশনের টাকা। আর এখানে আমার চলে আসে 10 লক্ষ মাইনাস 4 লক্ষ, চলে আসে 6 লক্ষ টাকা। এটি হচ্ছে আমার ফার্ম বি এর জন্য কন্ট্রিবিউশন। আমি এখান থেকে বাদ দিব সেকেন্ড অপারেটিং কস্ট, এবং সেটি হচ্ছে ফিক্সড কস্ট। আমি লিখলাম মাইনাস বা লেস ফিক্সড কস্ট। দেখো বন্ধুরা, আমার ফার্ম এর জন্য ফিক্সড কস্ট ছিল 12,000 টাকা। আমি লিখলাম 12,000 টাকা। আমি লিখলাম টাকা 12,000। এটি হচ্ছে আমার ফার্ম এর জন্য। আর আমার ফার্ম বির জন্য ছিল ফিক্সড কস্ট, এবং সেটি হচ্ছে 90,000 টাকা। আমি লিখলাম 90,000 টাকা। দেখো বন্ধুরা, আমি লিখলাম ফার্ম এর জন্য ফিক্সড কস্ট 12,000 টাকা এবং ফার্ম বি এর জন্য ফিক্সড কস্ট 90,000 টাকা। এখন দেখো বন্ধুরা, আমি যখনই বাদ দিব কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট, আমি তখনই পেয়ে যাব আমার আমার কাঙ্ক্ষিত ইবিআইটি। আমি লিখলাম ইবিআইটি, কারণ এটি হচ্ছে আমার আয়, কিন্তু এই আয় থেকে অবশ্যই আমাকে সুদ দিতে হবে আমার যার কাছ থেকে লোন নেওয়া আছে, আর আমাকে অবশ্যই সরকারকে ট্যাক্স দিতে হবে। তাই লিখলাম ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তো দেখো বন্ধুরা, আমি যখনই বাদ দিলাম 1 লক্ষ টাকা মাইনাস 12,000 টাকা, আমার চলে আসলো ইবিআইটি 88,000 টাকা, 88,000। আর এখানে আমি বাদ দিলাম 6 লক্ষ মাইনাস 90,000, চলে আসে আমার 5,10,000 টাকা। এটি হচ্ছে আমার ফার্ম বি এর জন্য ইবিআইটি। এবার দেখো বন্ধুরা, আমি এখান থেকে প্রথমে বাদ দিব ইন্টারেস্ট, আমি কত টাকা সুদ দিব। দেখো বন্ধুরা, আমি লিখলাম মাইনাস ইন্টারেস্ট বা লেস ইন্টারেস্ট। আমার প্রশ্নপত্রে ইন্টারেস্ট সরাসরি দেওয়া আছে, যদি প্রশ্নপত্রে সরাসরি সুদের টাকা দেয়া না থাকতো, তবে আমি দেখতাম যে আমি কত টাকা ঋণ নিয়েছি। আমি সেই ঋণের উপরে যে পার্সেন্ট দেয়া আছে ধার্য করা, আমি সেই পার্সেন্ট ধার্য করতাম, তবে আমি পেয়ে যেতাম ইন্টারেস্ট। তো দেখো বন্ধুরা, এইখানে কোনো প্রকার
কত টাকা ঋণ নেওয়া আছে এমন কিছু উল্লেখ করা নেই, এবং এইখানে সরাসরি দেয়া আছে সুদের টাকাটি, এবং সেটি হচ্ছে ফার্ম এর জন্য হচ্ছে ইন্টারেস্ট 20,000 টাকা। আমি লিখলাম ইন্টারেস্ট 20,000 ফর ফার্ম এ, এবং ফার্ম বির জন্য হচ্ছে ইন্টারেস্ট 30,000 টাকা পার ইয়ার, প্রতি বছরের জন্য হচ্ছে 30,000 টাকা। এবার দেখো বন্ধুরা, যখন আমি বাদ দিব ইবিআইটি থেকে ইন্টারেস্ট, আমি তখন পেয়ে যাব আমার কাঙ্ক্ষিত ইবিটি, অর্থাৎ আর্নিং বিফোর ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স দেওয়ার পূর্বের আয়। দেখো বন্ধুরা, আমি বাদ দিলাম 88,000 টাকা মাইনাস 20,000 টাকা, চলে আসে 68,000 টাকা। আর এইখানে আমি বাদ দিলাম, আমি এইখানে বিয়োগ করলাম 5,10,000 টাকা মাইনাস 30,000 টাকা, আমার চলে আসে 4,80,000 টাকা। তো দেখো বন্ধুরা, আমি এখানে বাদ দিলাম ইন্টারেস্ট, আমি এবারে সরকারকে ট্যাক্স দিব। দেখো বন্ধুরা, আমি লিখলাম মাইনাস ট্যাক্স, কারণ প্রশ্নপত্রে ট্যাক্সের কথা উল্লেখ করা আছে। যদি প্রশ্নপত্রে ট্যাক্সের কথা উল্লেখ করা না থাকতো তবে আমি ট্যাক্স বাদ দিতাম না। আর দেখো বন্ধুরা, এই লিভারেজের অঙ্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইম ট্যাক্সের কথা উল্লেখ করা থাকে, এবং এখানে দেওয়া আছে ট্যাক্স রেট অ্যাজিউম করতে বলা হচ্ছে 40%। এখন দেখো বন্ধুরা, আমি এখানে ধার্য করবো ট্যাক্স রেট, এবং সেটি হচ্ছে 68,000 টাকার উপরে 40%। আমি লিখলাম 68,000 ইন্টু 40%। আর এখানে হচ্ছে আমার আয় হচ্ছে 4,80,000 টাকা, তো 4,80,000 ইন্টু 40%। এবার দেখো বন্ধুরা, আমি যখনই ধার্য করলাম 68,000 টাকা গুণ 40%, আমার চলে আসে 27,200 টাকা। আর আমি এখানে যখন ধার্য করলাম 4,80,000 গুণ 40%, আমার তখন চলে আসে 1,92,000 টাকা। দেখো বন্ধুরা, আমি যখনই বাদ দিব ইবিটি থেকে ট্যাক্স, আমি তখনই পেয়ে যাব আমার নেট ইনকাম বা আমার ইএটি, অথবা আমি তখনই পেয়ে যাব ইএটি বা আর্নিং আফটার ট্যাক্স, বা তুমি এটিকে বলতে পারো পিএটি, অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স, পিএটি। দেখো বন্ধুরা, এইখানে আমি যখন গুণ দিলাম 68,000 গুণ 40%, আমার তখন এখানে চলে আসে 27,200 টাকা। একটু মিস্টেক হয়েছে আমার, তো আমি যখন বিয়োগ করে দিলাম 68,000 মাইনাস 27,200, আমি তখন পেয়ে গেলাম 40,800 টাকা। এটি হচ্ছে আমার ফার্ম এর জন্য কাঙ্ক্ষিত আয় বা ইএটি, আর্নিং আফটার ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পরবর্তী আয়। আমি যখন এইখানে বিয়োগ করলাম 4,80,000 টাকা মাইনাস 1,92,000 টাকা, আমি তখন পেয়ে গেলাম 2,88,000 টাকা, অর্থাৎ 2,88,000। এটি হচ্ছে আমার ফার্ম বি এর জন্য পিএটি বা ইএটি, আর্নিং আফটার ট্যাক্স। এবার দেখো বন্ধুরা, আমি বের করব তিনটি লিভারেজ, এবং সেটি হচ্ছে, প্রথমে হচ্ছে অপারেটিং লিভারেজ, আমি লিখলাম 1 নাম্বার দিয়ে অপারেটিং লিভারেজ, বা তুমি লিখতে পারো ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। এবার দেখো বন্ধুরা, আমার এইখানে অপারেটিং সেকশন কতটুকু, অর্থাৎ এই প্রতিষ্ঠানের এই ফার্মগুলির অপারেটিং সেকশন কতটুকু। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম বেসিক ক্লাসে, আমি আবারও বলতেছি, অপারেটিং হচ্ছে সেই সেকশনটুকু যা প্রতিষ্ঠানটিকে পরিচালিত রাখার জন্য আবশ্যক। তো এইখানে আমার দুইটি হচ্ছে পরিচালন ব্যয়, একটি হচ্ছে এই ভিসি ভেরিয়েবল কস্ট, আরেকটি হচ্ছে এফসি বা ফিক্সড কস্ট, অর্থাৎ আমার এই থেকে এইটুকু হচ্ছে অপারেটিং সেকশন, সেলস থেকে ইবিআইটি পর্যন্ত। আর দেখো বন্ধুরা, আমার বাকিটা কি সেকশন, বাকিটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল সেকশন, কারণ এখানে আছে ইন্টারেস্ট, যা মূলত দেয়া হয় যখন টাকা ঋণ নেওয়া হয়। আর দেখো বন্ধুরা, টাকা তো ঋণ তখনই নেওয়া হবে যখন প্রতিষ্ঠানের মূলধন আবশ্যক। তো এটুকু হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল সেকশন বা ফিনান্স করার সেকশন। এখন দেখো বন্ধুরা, আমাকে দেখতে হবে যে এদের মধ্যে ফিক্সড কস্ট কোথায় আছে, স্থায়ী ব্যয় কোথায় আছে, যার কোনো প্রকার পরিবর্তন হয় না। দেখো বন্ধুরা, এইখানে আছে সেলস,
এটি তো বৃদ্ধি পেতেও পারে, হ্রাস পেতেও পারে। ভেরিয়েবল কস্ট অর্থাৎ পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ যদি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায় তবে অবশ্যই ভেরিয়েবল কস্ট বৃদ্ধি পাবে, আর যদি উৎপাদনের পরিমাণ হ্রাস পায় তবে অবশ্যই ভেরিয়েবল কস্ট হ্রাস পাবে, অর্থাৎ এটি কিন্তু পরিবর্তনশীল। এইখানে আছে ফিক্সড কস্ট, স্থায়ী ব্যয়, অর্থাৎ দেখো বন্ধুরা, তোমার উৎপাদন বৃদ্ধি পাক বা হ্রাস পাক সেটি কোনো ম্যাটার করবে না, তোমার যা আছে ফিক্সড কস্ট তা তোমার হবেই। তো বন্ধুরা, এটি হচ্ছে আমার স্থায়ী ব্যয়। তো দেখো বন্ধুরা, আমি এখানে পেয়ে গেলাম আমার স্থায়ী ব্যয়টি, সেটি হচ্ছে ফিক্সড কস্ট। এবার দেখো বন্ধুরা, আমাকে দেখতে হবে যে এই যে ফিক্সড কস্ট এটি কিন্তু আছে অপারেটিং সেকশনের মধ্যে। তো যখন আমি লিভারেজ বের করব তখন আমাকে দেখতে হবে যে ফিক্সড এক্সপেন্স এর পূর্বে কি আছে পরে কি আছে, অর্থাৎ ফিক্সড কস্টের পূর্বেরটিকে ভাগ দিব ফিক্সড কস্টের পরেরটি দ্বারা। আমি এবার লিখলাম ফর ফার্ম এ, অর্থাৎ ফার্ম এর জন্য আমার কত। দেখো বন্ধুরা, আমার এইখানে ফিক্সড কস্ট এর পূর্বে আছে কন্ট্রিবিউশন, পরে আছে ইবিআইটি, অর্থাৎ আমি যখন এই কন্ট্রিবিউশনকে ভাগ দিব ইবিআইটি দ্বারা আমি তখনই পেয়ে যাব ফার্ম এর জন্য অপারেটিং লিভারেজ। তো দেখো বন্ধুরা, আমি লিখলাম এখানে কন্ট্রিবিউশন ভাগ হচ্ছে ইবিআইটি। এবার দেখো বন্ধুরা, আমার ফার্ম এর জন্য কন্ট্রিবিউশন হচ্ছে 1,00,000 টাকা, 1,00,000 টাকা। আর দেখো বন্ধুরা, আমার আর ইবিআইটি হচ্ছে 88,000 টাকা। এবার দেখো বন্ধুরা, আমি যখনই ভাগ দিব 1,00,000 ভাগ 88,000 টাকা আমি তখনই পেয়ে যাব 1.14। এটিকে লিখতে হবে টাইমস, অর্থাৎ দেখো বন্ধুরা, এর মানে হচ্ছে এইটি যে যদি আমার কন্ট্রিবিউশনের 1% চেঞ্জ হয় তবে আমার ইবিআইটি চেঞ্জ হবে 1.4%। আর দেখো বন্ধুরা, আমার ফার্ম বি এর জন্য আমি লিখলাম ফর বি, তো এইখানে আমার দেয়া আছে কন্ট্রিবিউশন টাকা 6,00,000, তো আমি লিখলাম টাকা হচ্ছে 6,00,000, এটি আমার কন্ট্রিবিউশন ফার্ম বি এর জন্য। আর আমার এখানে ইবিআইটি হচ্ছে ফার্ম বি এর জন্য 5,10,000 টাকা। এবার দেখো বন্ধুরা, যখন আমি ভাগ দিব 6,00,000 ভাগ 5,10,000 টাকা আমি তখনই পেয়ে যাব অপারেটিং লিভারেজ, এবং সেটি হচ্ছে 1.18 টাইমস। দেখো বন্ধুরা, আমার কিন্তু অপারেটিং সেকশনে লিভারেজ বের করা শেষ। আমি এখন দেখব ফাইনান্সিয়াল লিভারেজ। আমি লিখলাম ফিনান্সিয়াল লিভারেজ, বা তুমি লিখতে পারো ডিএফএল, অর্থাৎ ডিগ্রি অফ ফাইনান্সিয়াল লিভারেজ। এবার দেখো বন্ধুরা, আমার এইটুকু কাজ শেষ, এটি ছিল আমার অপারেটিং অংশ। এবার দেখো বন্ধুরা, আমার দেখতে হবে যে এই যে ফিক্সড কস্ট এটি বাদে এই অঙ্কের ক্ষেত্রে আর কোনটি আছে ফিক্সড। দেখো বন্ধুরা, ইবিআইটি আছে ফিক্সড কস্টে পরে, এটি তো চেঞ্জ হবে, কারণ যদি আমার কন্ট্রিবিউশন বাড়ে তবে ইবিআইটি বৃদ্ধি পাবে, আর যদি কন্ট্রিবিউশন কমে ইবিআইটি কমবে। আর মাঝখানে আছে ফিক্সড কস্ট, ওটি তো স্থায়ী, আমি তো এখানে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, এখানে আছে ইন্টারেস্ট অর্থাৎ সুদ। দেখো বন্ধুরা, যদি উৎপাদন বৃদ্ধি পায় তবে কিন্তু সুদ বৃদ্ধি পাবে না, যদি উৎপাদন হ্রাস পায় তবে কিন্তু সুদ বৃদ্ধি পাবে না, কারণ তুমি যেই পরিমাণ ঋণ গ্রহণ করেছো তোমায় কিন্তু সেই ঋণের উপরে যে পরিমাণ সুদ ধার্য করা আছে তোমায় কিন্তু ঠিক ওই একই পরিমাণের সুদ দিতে হবে প্রতি বছরে। তোমার উৎপাদন বৃদ্ধি পাক, আয় বৃদ্ধি পাক, মুনাফা হ্রাস পাক, লস হোক লাভ হোক, এটি কিন্তু কোনো প্রকার ম্যাটার করবে না। তুমি যেই পরিমাণ টাকা ঋণ এনেছো তোমায় কিন্তু সেই টাকার উপরে ওই 1% হারে তোমাকে সেই নির্দিষ্ট সময় পর্যন্ত সুদ দিতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু এটি বলতেই পারি যে আমার এই ইন্টারেস্ট এটি একটি স্থায়ী ব্যয়। দেখো বন্ধুরা, এরপরে আছে ইবিটি। যদি ইবিআইটি বাড়ে তবে কিন্তু অবশ্যই ইবিটিও বৃদ্ধি পাবে, অর্থাৎ এটি আবার ফিক্সড না। ট্যাক্স, দেখো বন্ধুরা, ট্যাক্স যদি ইবিটি বৃদ্ধি পায় ট্যাক্স বৃদ্ধি পাবে, যদি ইবিটি হ্রাস পায় ট্যাক্স হ্রাস পাবে, অর্থাৎ এটি কিন্তু আমার ফিক্সড না। আর এটি আমার ফিক্সড না, শুধুমাত্র আমার ইন্টারেস্ট ফিক্সড। এবার দেখো বন্ধুরা, আমি যা বলেছিলাম এই ক্ষেত্রে, অর্থাৎ আমার যা আছে ফিক্সড এক্সপেন্স তার পূর্বেরটিকে ভাগ দিব ফিক্সড এক্সপেন্সের পরেরটি দ্বারা। অর্থাৎ দেখো বন্ধুরা, এইখানে আমার
পূর্বে আছে ইন্টারেস্টের ইবিআইটি, আমি এই ইবিআইটিকে ভাগ দিব যা আছে ইন্টারেস্টের পরে। দেখো বন্ধুরা এইখানে আমার ইন্টারেস্টের পূর্বে আছে ইবিআইটি, আমি এটিকে ভাগ দিব যা আছে ইন্টারেস্টের পরে এবং সেটি হচ্ছে ইবিটি। তো আমি লিখলাম ইবিআইটি অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। আমি এটিকে ভাগ দিব ইন্টারেস্টের পরেরটি দ্বারা এবং সেটি হচ্ছে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। এবার দেখো বন্ধুরা, প্রথমে লিখলাম ফর এ, তুমি লিখে নিও ফর এখানে, মানে এ ফার্মের জন্য। দেখো বন্ধুরা আমার এখানে এ ফার্মের ইবিআইটি ছিল ৮৮,০০০ টাকা, আমি লিখলাম ৮৮,০০০ টাকা। আর আমার এখানে ইবিটি ছিল ৬৮,০০০ টাকা, 68,000 টাকা। দেখো বন্ধুরা আমি যখনই ভাগ দিব ৮৮,০০০ ভাগ ৬৮,০০০ টাকা, আমি তখনই পেয়ে যাব 1.29 টাইমস। আর দেখো বন্ধুরা আমার এখানে ফার্ম বি এর জন্য হচ্ছে ইবিআইটি হচ্ছে ৫,১০,০০০ টাকা। আর দেখো বন্ধুরা আমার এখানে ইবিটি হচ্ছে ৪,৮০,০০০ টাকা, আমি যখনই ভাগ দিব ৫,১০,০০০ টাকা ভাগ ৪,৮০,০০০ টাকা, আমি তখনই পেয়ে যাব ফার্ম বি এর ডিএফএল বা ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লেভারেজ এবং সেটি হচ্ছে 1.06 টাইমস। দেখো বন্ধুরা যদি এইখানে ভাগ দিলে চলে আসে 1.0625, তবে আমি দশমিকের পরে দুইটি সংখ্যা নিলাম। দেখো বন্ধুরা এর মানে হচ্ছে এইটি যে যদি ইবিআইটি চেঞ্জ হয় 1%, তবে আমার এই ইবিটি চেঞ্জ হবে 1.29%। যদি আমার এই ইবিআইটি ফার্ম বি এর জন্য চেঞ্জ হয় 1%, তবে আমার ইবিটি ফার্ম বি এর জন্য চেঞ্জ হবে 1.06%। এবার দেখো বন্ধুরা আমি এখন দেখব তৃতীয় লিভারেজ এবং সেটি হচ্ছে ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ বা ডিগ্রি অফ টোটাল লিভারেজ অর্থাৎ সমন্বিত বা মোট লিভারেজ। দেখো বন্ধুরা এটি বের করা যায় দুইটি নিয়মে, আমি কিন্তু উভয় নিয়ম সম্পর্কে আলোচনা করেছিলাম বেসিক ক্লাসে। আমি এখন একটি শর্টকাট নিয়ম দেখাবো, সেটি হচ্ছে যখন তুমি গুণ করবা এই অপারেটিং লিভারেজ আর এই ফাইন্যান্সিয়াল লিভারেজ তখন তুমি পেয়ে যাবা কম্বাইন্ড লিভারেজ বা টোটাল লিভারেজ। আমি লিখলাম ফর এ, দেখো বন্ধুরা এর আমার অপারেটিং হচ্ছে লিভারেজ 1.14 ইন্টু ফাইন্যান্সিয়াল হচ্ছে আমার 1.29। তো দেখো বন্ধুরা আমি গুণ দিলে চলে আসে আমার 1.47 টাইমস। আর দেখো বন্ধুরা এই বি এর জন্য আমার অপারেটিং হচ্ছে 1.18 টাইমস, 1.18 টাইমস ইন্টু আমার এই বি এর জন্য ফাইন্যান্সিয়াল হচ্ছে 1.6 টাইমস, 1.06 টাইমস। তো যখন আমি গুণ করব 1.18 ইন্টু 1.06, আমি তখন পেয়ে যাব টোটাল লিভারেজ এবং সেটি হচ্ছে 1.25 টাইমস। তো দেখো বন্ধুরা এই কিন্তু আমার অঙ্ক কমপ্লিট। এবার আমাকে দেখতে হবে যে কোন ক্ষেত্রটি সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ, আমায় কম্পেয়ার করতে হবে। এবার দেখো বন্ধুরা এইখানে আমার অপারেটিং হচ্ছে 1.14 টাইমস, অর্থাৎ যদি আমার বিক্রয় বৃদ্ধি পায় 1%, তবে আমার এইখানে ইবিআইটি বৃদ্ধি পাবে 1.14। এবার দেখো বন্ধুরা যদি এটি বৃদ্ধি পায় তবে আমার কিন্তু 1.14 বৃদ্ধি পাবে। আর দেখো বন্ধুরা আমার এই বি এর ক্ষেত্রে যদি আমার সেলস বৃদ্ধি পায় 1%, তবে আমার ইবিআইটি বৃদ্ধি পাবে 1.18%। দেখো বন্ধুরা এইখানে কিন্তু আমার বি বেশি লাভদায়ী, কারণ এর ক্ষেত্রে যদি আমি বিক্রয় বৃদ্ধি করতে পারি 1%, তবে আমার আয় বৃদ্ধি পাবে 1.14% হারে। আর কিন্তু বি এর ক্ষেত্রে যদি আমি বিক্রয় বৃদ্ধি করতে পারি 1%, তবে আমার আয় বৃদ্ধি পাবে 1.18% হারে। তো আমি দেখলাম যে আমার এই ক্ষেত্রে বি হচ্ছে বেশি লাভদায়ী, কারণ এইখানে আমার বেশি টাকা বৃদ্ধি পাবে যদি আমি 1% বৃদ্ধি করতে পারি। এবার দেখো বন্ধুরা যেহেতু লাভ আছে সেহেতু কিন্তু অবশ্যই লাভের বিপরীতে আছে ঝুঁকি।
অর্থাৎ দেখো বন্ধুরা, যদি আমার 1% কম বিক্রয় হয় তবে কিন্তু আমার ক্ষতি হবে বা ইবিআইটি কমে যাবে 1.14। আর যদি আমার বি এর ক্ষেত্রে 1% কম বিক্রয় হয় তবে কিন্তু আমার ইবিআইটি কমে যাবে 1.18% হারে। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আমার দেখলাম যে বি বেশি ঝুঁকিপূর্ণ। অর্থাৎ দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আমার বি হচ্ছে বেশি ঝুঁকিপূর্ণ আর এ হচ্ছে কম ঝুঁকিপূর্ণ। এবার দেখো বন্ধুরা, ফাইন্যান্সিয়াল, যদি আমার ইবিআইটি 1% বৃদ্ধি পায় এর জন্য তবে আমার এইখানে ইবিটি বৃদ্ধি পাবে 1.29। আর দেখো বন্ধুরা, বি এর ক্ষেত্রে আমার যদি আমার ইবিআইটি বৃদ্ধি পায় 1% তবে আমার এই টাকাটি অর্থাৎ ইবিটি বৃদ্ধি পাবে 1.06 হারে। দেখো বন্ধুরা, যদি এটি বৃদ্ধি পায় ঠিক তেমনই যদি হ্রাস পায়, অর্থাৎ যদি আমার ইবিআইটি হ্রাস পায় 1% তবে কিন্তু আমার একসঙ্গে আমার এই ইবিটি হ্রাস পাবে 1.06% হারে। আমি দেখলাম যে বন্ধুরা, আমার এ কিন্তু বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এইখানে লাভ বেশি আবার কিন্তু বিক্রয় কমে গেলে ক্ষতিও বেশি। আর এইখানে আমার লাভ কম আর বিক্রয় কমে গেলে ক্ষতির পার্সেন্টও কম। কিন্তু দেখো বন্ধুরা, টোটাল আমাকে এবারে কমেন্ট করতে হবে, কম্পেয়ার করতে হবে। আর আমি তো কম্পেয়ার তখনই করতে পারবো যে যখন আমি মোট হিসাব করবো। দেখো বন্ধুরা, এইখানে আমার বি বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এইখানে আমার বি এর হার হচ্ছে 1.18 আর এইখানে আমার এ বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এইখানে আমার এর হার হচ্ছে 1.29। দেখো বন্ধুরা, আমি যখন গুণ করলাম এর জন্য 1.14 আর 1.29 তখন আমার চলে আসলো 1.47 আর এইখানে আমার আসলো 1.25। দেখো বন্ধুরা, এর মানে হচ্ছে এইটি যে যদি বিক্রয় বৃদ্ধি পায় 1% তবে আমার ফার্ম এর জন্য এই মোট আয় বৃদ্ধি পাবে 1.47। কিন্তু দেখো বন্ধুরা, যদি বিক্রয় আমার হ্রাস পায় 1%, মাইনাস হয় 1% বা কমে যায় তবে কিন্তু বন্ধুরা আমার এই টাকাটি লস হবে, অর্থাৎ আমার লস হবে 1.47 হারে। আর দেখো বন্ধুরা, ফার্ম বি এর ক্ষেত্রে যদি আমার সেলস বৃদ্ধি পায় 1%, যদি আমার প্লাস হয় 1%, তবে আমার এখানে আয় বৃদ্ধি পাবে সঙ্গে সঙ্গে 1.25% হারে। দেখো বন্ধুরা, যদি আমার বিক্রয় হ্রাস পায় 1% হারে তবে কিন্তু আমার এই আয়টিও হ্রাস পাবে 1.25% হারে। দেখো বন্ধুরা, যেইখানে আমার লাভ বেশি ওইখানে কিন্তু আমার ঝুঁকিও বেশি, আর যেইখানে আমার লাভ কম আমার ঝুঁকিও কিন্তু কম। দেখো বন্ধুরা, এইখানে আমার লাভ বেশি মোটামুটি সার্বিক দিক বিবেচনা করে, আর এইখানে আমার লাভ কম ঝুঁকিও কম, এইখানে আমার লাভ বেশি ঝুঁকিও বেশি। দেখো বন্ধুরা, তুমি যেই ক্ষেত্রে যত বেশি রিস্ক নিবা তোমার কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা তত বেশি। দেখো বন্ধুরা, সাধারণত তুমি যেই ক্ষেত্রে যত টাকা বেশি বিনিয়োগ করবা তোমার কিন্তু তত টাকা বেশি লাভ হওয়ার চান্স থাকে। ঠিক তেমনই যদি তোমার লোকসান হয় তবে কিন্তু তোমার অত টাকাই লোকসান হবে, তখন কিন্তু তোমার লোকসানও বেশি হবে। দেখো বন্ধুরা, যেহেতু এইখানে আমার ফার্ম এর ক্ষেত্রে লাভের হার বেশি বা লিভারেজ বেশি সেহেতু আমার এটি বেশি রিস্কি। তো বন্ধুরা, তুমি এরকম কমেন্ট করতে পারো যে ফার্ম এ ইজ মোর রিস্কি দেন ফার্ম বি, বা তুমি এমন লিখতে পারো যে ফার্ম এ ইজ অ্যাসোসিয়েটেড উইথ মোর রিস্ক দেন ফার্ম বি। দেখো বন্ধুরা, যেহেতু এইখানে আমার লিভারেজ বেশি সেহেতু আমার কিন্তু এইখানেই ঝুঁকি বেশি। তো বন্ধুরা, একটি প্রতিষ্ঠানের ঝুঁকি এবং পরিবর্তনের সঙ্গে কতটা আয় পরিবর্তন হবে, অর্থাৎ স্থায়ী ব্যয়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আয়ের কতটা পরিবর্তন হবে, এটি কিন্তু মূলত লিভারেজ দ্বারা বের করা হয়। তো বন্ধুরা, এই ছিল আমার ক্লাস নং 2। এরপরে চলে আসবে ক্লাস নং 3, যেখানে আমি দেখাবো কিছু ব্যতিক্রম টাইপের অঙ্ক যা লিভারেজ থেকে আসে পরীক্ষায়। তো বন্ধুরা, ক্লাস নং 3 দেখার আমন্ত্রণ জানিয়ে সকলকে বাই।